কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? অনেক পথ চলা চলছে, পথে নেমে প্রতিবাদ হচ্ছে, কিন্তু নারী নির্যাতন মামলায় কবে হবে চটজলদি করা ফয়সালা? ফাঁসি কাটে ঝুলবে ধর্ষক, তাও নির্দিষ্ট সময়সীমার মধ্যে? ইতিমধ্যে ধর্ষণ বিরোধী কড়া আইনের দাবি তুলেছেন মমতা থেকে অভিষেক। প্রধানমন্ত্রীকে দুবার চিঠিও দিয়েছেন মমতা, জবাব আসেনি দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। চিঠি পাল্টা চিঠির মধ্যেই আজ প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো নারী নির্যাতন মামলায় ফাস্ট ট্র্যাক কোর্ট প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে তার বার্তা, দেশে কড়া আইন রয়েছে, করতে হবে দ্রুত ফয়সালা। এর মধ্যে হাইকোর্টের নির্দেশে ছাত্র সমাজের সংগঠনের আহ্বায়ক সায়ন লাহিড়ী জামিনে মুক্ত হলেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় সরাসরি সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার, তা নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু বাংলার মানুষ ভোলেননি নির্যাতিতাকে। বাড়ির ড্রয়িং রুম থেকে চায়ের দোকান, মানুষের মনে একটাই প্রশ্ন, কবে বিচার পাবেন নির্যাতিতা? আরজি করের ঘটনায় দোষী এক না একাধিক? ঘটনার পরের দিন সকালে ঘটনাস্থলে কারা ছিলেন? ধীরে ধীরে কি সেই সব প্রশ্ন সময়ের ভারে চাপা পড়ে যাবে না তো? এসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। তবে তার আগে কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভ তথ্য। আরজি কর কাণ্ডের ডিএনএ রিপোর্ট কলকাতা টিভির হাতে। চিকিৎসককে ধর্ষণ করে সঞ্জয় রায়, ডিএনএ রিপোর্টে তেমনই ইঙ্গিত সূত্রের খবর। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে ডিএনএ পরীক্ষা হয়, একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়েরই ডিএনএ। আরজি করের ঘটনা ঘটিয়েছে সঞ্জয়ই, কার্যত এই তত্ত্বেই সায় সিবিআই এর। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়, নির্যাতিতার লালায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। সঞ্জয়ই ধর্ষক, কার্যত ইঙ্গিত মিলছে ফরেন্সিক ল্যাবের রিপোর্টে। রিয়া আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি রিয়ার কাছে এই সম্পর্কে বিস্তারিত জানবো। রিয়া, মোপিয়াদি, যেটা নিয়ে রীতিমতো জলঘোলা হচ্ছিল যে এই ঘটনায় একজন নাকি একাধিক জন, এবং সেই কারণের জন্যই কিন্তু ডিএনএ টেস্টের দিকে প্রত্যেকেই অপেক্ষা করে বসেছিল যে কবে সেই টেস্ট রিপোর্ট আসবে। এবং কলকাতা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছিলাম যে যেহেতু এই নির্যাতিতার মা বাবা তারা চেয়েছিলেন, সেই কারণের জন্য সেন্ট্রাল ল্যাবে এই টেস্ট হয়েছে। এবং যেহেতু কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্ত পরে চলে যায় সিবিআই এর হাতে, সেই মোতাবেক কিন্তু যেটা দেখা যায় যে কলকাতা পুলিশ এই যে পুরো টেস্টের যে বিষয় বা এইগুলো সমস্ত কিছুই সিবিআই এর হাতে তুলে দেয়। এবং ইতিমধ্যেই সিবিআই এর কাছে সেই সেন্ট্রাল সায়েন্স ল্যাবের যে টেস্ট রিপোর্ট সেটা এসে পৌঁছেছে। এবং এখানে চারটে জিনিস স্পষ্ট হচ্ছে মোপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে তার মধ্যে যে ইঙ্গিত দিচ্ছে এই টেস্ট রিপোর্ট গুলো, যে ইঙ্গিত দিচ্ছে, আমরা জানি যে একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সেগুলো টেস্টের জন্য পাঠানো হয়েছিল। এবং সেখান থেকে তোমাকে জানিয়ে রাখবো যে চারটে পয়েন্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তরুণীর ডাক্তারের গলায় একটি কামড়ের দাগ ছিল। সেই যে কামড়ের দাগ সেটা সঞ্জয় রায়, অর্থাৎ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরই সেই কামড়ের দাগ, এটা কার্যত স্পষ্ট হয়েছে। কারণ সেই টেস্ট রিপোর্ট এমনটাই বলছে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে সঞ্জয়ের হাতে পাওয়া গিয়েছিল তরুণীর রেসিস্টেন্স মার্ক, যেটা দেখে প্রথমেই তদন্তকারী আধিকারিকরা তাদের সন্দেহ হয় যে এই সঞ্জয়ের হাতে কেন এতগুলো রেসিস্টেন্স মার্ক। তখন চেরার দাগ বলেই তদন্তকারী আধিকারিকরা তারা বুঝতে পারে। এবং পরে যেটা দেখা যায় তদন্ত যত এগিয়েছে যে এটা রেজিস্ট্যান্স মার্ক, এবং সেই রেজিস্ট্যান্স মার্ক যেটা সেই নমুনা নিয়ে যখন পাঠানো হয় ল্যাবে, সেই রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে যে এটা তরুণী ডাক্তারেরই। অর্থাৎ যে রেসিস্ট্যান্ট মার্ক তরুণী নিজে বাঁচার জন্য তার হাত যখন চেপে ধরে এই সঞ্জয় রায়, সেই যে স্যাম্পল, সেই নোকের স্যাম্পল নিয়ে দেখা গিয়েছে যে তা তরুণীরই। সেক্ষেত্রেও কিন্তু স্পষ্ট হচ্ছে যে সেই দিন ঘটনাস্থলে বা সেই ঘটনা ঘটিয়েছে এই সঞ্জয় রায় বলে এটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং তৃতীয় নম্বর যে পয়েন্ট, যেখানে দেখা যাচ্ছে যে নির্যাতিতার সোয়াব স্যাম্পল যে নেওয়া হয়েছিল তা ম্যাচ করেছে সঞ্জয় রায়ের ডিএনএ এর সঙ্গে। কারণ আমরা দেখেছিলাম যে ঠোঁট থেকে যে রক্ত বেরিয়েছিল এবং ঠোঁটে যে তার একাধিক চিহ্ন পাওয়া গিয়েছিল, সেই কারণের জন্যই কিন্তু মূলত ঠোঁটের সোয়াব নেওয়া হয়েছিল। এবং সেই সোয়াব টেস্ট করে দেখা গিয়েছে যে
তার যে স্যাম্পল সেটা সঞ্জয় রায়ের ডিএনএ স্যাম্পলের সঙ্গে হুবহু মিলে গেছে। এবং পাশাপাশি 4 নম্বর পয়েন্ট তোমাকে জানাবো যে নির্যাতিতার নখে পাওয়া গিয়েছিল যে স্কিন টিস্যু, যেটা ইতিমধ্যেই ম্যাচ করে গিয়েছে সঞ্জয় রায়ের সঙ্গে বলে এমনটাই সিবিআই সূত্রে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি। এর মানে হচ্ছে 4টে, একটি হচ্ছে তরুণী ডাক্তারের গলায় কামড়ের দাগ, তা স্পষ্ট হয়েছে তা সঞ্জয় রায়েরই, এবং সঞ্জয়ের হাতে পাওয়া গেছে যে তরুণীর রেসিস্টেন্স মার্ক, নোকের স্যাম্পল মিলিয়ে দেখা গেছে তা তরুণীর ডাক্তারেরই। এবং 3 নম্বর হচ্ছে নির্যাতিতা সোয়াব স্যাম্পল ম্যাচ করে দেখা গিয়েছে যে সঞ্জয় রায়ের ডিএনএ এর সঙ্গে তা মিলেছে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে নির্যাতিতার নখে যে স্কিন টিস্যু পাওয়া গিয়েছিল, কারণ আমরা শুনেছিলাম যে তার নখ কাটা রয়েছে, তার নখে থেকে রক্তক্ষরণ হয়েছে, সেই যে স্কিন টিস্যু সেখান থেকে যে স্যাম্পল নেওয়া হয়েছিল তা ম্যাচ করেছে সঞ্জয় রায়ের সঙ্গে। এই 4টে পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইতিমধ্যেই যে টেস্ট রিপোর্ট এসেছে তা কার্যত স্পষ্ট করছে যে সঞ্জয় রায় এই ঘটনা ঘটিয়েছে, বা সঞ্জয় রায় সেই দিন ঘটনার দিনে এই যে নৃশংসভাবে ব্রুটালি মার্ডার এবং রেপের ক্ষেত্রে যে এই সঞ্জয়ের হাত রয়েছে বা সঞ্জয় রয়েছে, সেটা কিন্তু এই রিপোর্ট স্পষ্ট করছে। মৌপিয়ালি। রিয়া, ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন এবং রিয়া আমাদের যেটা জানালেন যে সূত্রের খবর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল যে স্যাম্পল, সেখানে সঞ্জয় রায়ের দিকেই দিক নির্দেশ করছে সেই স্যাম্পলস। যেমন একদিকে বিভিন্ন ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্নের সঙ্গে সঞ্জয় রায়ের যে ডিএনএ সেটা ম্যাচ করছে, নির্যাতিতার লালারসের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ ম্যাচ করছে, এবং নির্যাতিতার নখে যে স্কিন টিস্যু পাওয়া গিয়েছিল তার সঙ্গেও ম্যাচ করছে সঞ্জয়ের ডিএনএ। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জয় রায় যে অপরাধী সেই ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে বলে সূত্রের খবর। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন ফাল্গুনী পাত্র, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি, এবং কিছুক্ষণের মধ্যেই কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে একটু ফাল্গুনীদির কাছেই আসি। ফাল্গুনীদি, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট এসে পৌঁছেছে বলে আমরা জানতে পারছি, সেখানে অর্থাৎ সঞ্জয় যে কারো মনে যেমন সংশয় ছিল, হ্যাঁ আমরা এখনো বলছি না যে সঞ্জয় একাই নাকি এর নেপথ্যে কেউ ছিল, ডেফিনেটলি সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু সঞ্জয় আসলে কিছুই করেছে কিনা এরকম প্রশ্ন কোনো মহল থেকে যে প্রশ্ন তোলা হচ্ছিল, তার তো অন্তত নিবৃত্তি হয়ে গেল। দেখুন, অ্যাকচুয়ালি এই যে তদন্তটা যেদিকে দিক নির্দেশ প্রথম থেকেই করা হয়েছিল, যে আত্মহত্যা করেছে, শরীর খারাপ হয়েছে, বারবার চেঞ্জ হয়েছে, এবং আপনি ভাবুন রাত্রে মৃত্যু হয়েছে, সেটা একটা জিডি করা হয়েছে। এফআইআর কখন করা হলো? তার দেহ যখন পুড়িয়ে ফেলা হলো। ময়না তদন্ত কখন করা হলো? সন্ধেবেলা, যখন এই মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমাদের সমস্ত নেতৃত্বরা সেখানে বলেছিল যে এটা প্রিজার্ভ করা হোক, এটা পরের দিন এইটা আমাদের ময়না পোস্টমর্টম করা হবে। কিন্তু আপনারা দেখেছেন, আমরা যেটা জানি যে সন্ধ্যের বেলার পর এই ধরনের পোস্টমর্টম হয় না, কিন্তু আমরা দেখলাম সন্ধেবেলায় এটার পোস্টমর্টম হলো এবং এই বডিকে প্রিজার্ভ করা হলো না। ওই আর্জি করে যেখানে যে অধ্যক্ষের বিরুদ্ধে আঙুল উঠছে, সেই আর্জি করেই যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে সেইখানেই এই এই পোস্টমর্টম করা হলো। এবং অনেক কিছু বাইরে থেকে যারা এসছিল, তারা কোন ভিত্তিতে এসছিল, কিভাবে পোস্টমর্টম করেছে, আমরা বিভিন্ন ক্লিপিং পেয়েছি। তো আমার মনে হচ্ছে সরকার যেদিকে নির্দেশ করতে চাইছিলেন বা যেটা করাতে চেয়েছিলেন, সম্ভবত সেটা খানিকটা হলেও তারা সফল হয়েছে। তাদের কাছ থেকে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন, বা একের পর এক আমরা এই মার্ডারে যে অসঙ্গতি রেখেছি। আমি আসবো ফাল্গুনী, ইতিমধ্যে কোহিনুরও আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি সব্যসাচীর কাছে আসবো। সব্যসাচী, তিনি একজন আইনজীবীও, যে কারণে সব্যসাচীর কাছে আমার খুব নির্দিষ্টভাবে প্রশ্ন যে সব্যসাচী, এই ডিএনএর রিপোর্ট এবং সেখানে যে সঞ্জয় রায়ের ডিএনএর সঙ্গে স্যাম্পলস ম্যাচ করছে বলে সূত্রের যে খবর, এটা এই গোটা মামলার তদন্তে কতটা ক্রুশিয়াল? দেখুন, প্রথমত ডিএনএ রিপোর্ট কি আছে, সেই রিপোর্টে নিশ্চিতভাবে যদি এগুলো ম্যাচ করে তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট এভিডেন্স। কিন্তু গোটা মামলার তদন্তের ক্ষেত্রে আমার মনে হয় এই যে প্রশ্নটা করা হচ্ছিল, একজন ব্যক্তি ঘটনা ঘটিয়েছেন না একাধিক ব্যক্তি ঘটনা ঘটিয়েছেন, বা কোন মোডাস অপারেন্ডিতে এই ঘটনা ঘটেছে,
সেটা যদি আমরা সঠিকভাবে তদন্ত করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে এই ঘটনাটা কেন আর 5টা ধর্ষণ বা খুনের ঘটনার থেকে আলাদা। তার আলাদা হওয়ার কারণটা হচ্ছে এটি হচ্ছে একটি মেডিকেল কলেজ হসপিটাল, এটি হচ্ছে একটি সরাসরি কর্মরত একজন চিকিৎসক, তার সঙ্গে ঘটে যাওয়া একটি অপরাধ এবং ইনস্টিটিউশনাল ক্রাইম যদি বলা হয় সেই ইনস্টিটিউশনাল ক্রাইম মানে এক বা একাধিক ব্যক্তি এই খুন বা ধর্ষণ ঘটিয়েছেন কিনা সেটা যেমন তদন্তকারী সংস্থাকে ডিটারমাইন করতে হবে, এর সঙ্গে এটাও স্থির করতে হবে তদন্তকারী সংস্থাকেই যে এই ধরনের ঘটনা এই রকম মেডিকেল কলেজ হসপিটালে ঘটলো কিভাবে। তাহলে কি এই মেডিকেল কলেজ হসপিটালে এমন কোন ইররেগুলারিটি ঘটছিল যে ইররেগুলারিটিগুলো যে আজকে এই পরিস্থিতির জন্য রাস্তা প্রশস্ত করলো? আজকে কোনো আউটসাইডার মেডিকেল কলেজে ঢুকছেন, এই রকম একটা ব্যবস্থা যেখানে আছে সেখানে কি এই সুরক্ষাটা প্রশ্নের সামনে উঠছে না? আমার মনে হয় প্রশ্নগুলোকে ওই দিকটায় নিয়ে যাওয়ার দরকার। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে কোনো ঘটনা এই ধরনের ধর্ষণ বা খুনের ঘটনার ক্ষেত্রে ডিএনএ রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সেই রিপোর্ট আলটিমেটলি কি আছে রিপোর্টে সেটা তো আপনি আমি এই মুহূর্তে বলতে পারবো না। আমরা সূত্রের মাধ্যমে যেটুকু শুনলাম যদি সেটা ঠিক হয় তাহলে তার ভিত্তিতে আমরা বলতে পারি যে এটা একটা গুরুত্বপূর্ণ পিস অফ এভিডেন্স হিসেবে আসতে পারে। কিন্তু সোফার এই গোটা ঘটনা ইজ কনসার্ন সেখানে কিন্তু একটাই পিস অফ এভিডেন্স, এটা এর বাইরে আরো অনেক এভিডেন্স আছে যেগুলো কালেকশন করার দরকার ছিল, যে কালেকশনগুলো হয়তো যদি ওখানে ভ্যান্ডালিজমের ঘটনা, যদি ওই দেওয়াল না ভাঙার ঘটনা, সেমিনার রুম ভাঙার মতন যে সমস্ত অভিযোগগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যদি সত্য না হতো তাহলে হয়তো সেগুলো আনার্থ হতো। যদি আরজি করে না হয়ে অন্য কোথাও পোস্টমর্টম হতো তাহলে হয়তো আরো কিছু পাওয়া যেত। অনেকগুলো প্রশ্ন থাকছে যে কেন এগুলোকে কমপ্লাই করা হয়নি, ফলে এখনই খুব কনক্লুসিভ একটা ডিসিশনে আসার যাওয়া যাবে। খুব ভাইটাল কতগুলো প্রশ্ন তুলেছেন সব্যসাচী। কোহিনূর, সব্যসাচী যেটা বলছেন যে ডেফিনেটলি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে ডিএনএ স্যাম্পল ম্যাচ করেছে, অর্থাৎ সঞ্জয় রায় অপরাধী এটা জোরালো হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কেউ এই গোটা ঘটনার সঙ্গে নেই এমনটা বলে দেওয়ার মতো জায়গায় নেই। এবং আরেকটা কথা সব্যসাচী যেটা বলছেন যেটা ইনস্টিটিউশনাল ক্রাইম, প্রাতিষ্ঠানিক একটা অপরাধ। দেখুন দুটো জিনিস, একটা হচ্ছে কে আছে কে নেই, ডিএনএ স্যাম্পল টেস্ট হয়ে সেটা প্রকাশ্যে পাবলিক ডোমেনে এসছে বা কোর্টে প্রেসড হয়েছে যেটা পাবলিকের কাছে গেছে, এর আগেই হচ্ছে একটা মানে ইনভেস্টিগেশন হওয়ার আগে কি হয়েছে কি হয়নি আমি কী করে বলবো, আমি তো ভাব দেখতে পারি না, কিন্তু সেটা ইনভেস্টিগেশন যে অথরিটি সে জানাবে, তাড়াতাড়ি জানাবে। আর দুই হচ্ছে আগে থেকে কিছু মানুষ ইনভেস্টিগেশন হওয়ার আগেই যে এইটাই রেজাল্ট এবং এইটাই বার করতে হবে, এই প্রবণতা এই ইনভেস্টিগেশনের একটা পলিটিক্যাল এজেন্ডায় তৈরি হয়েছে যে এইটা ছিল এইটাই বার করতে। এবং ঘুরে ফিরে যদি দেখাই যায় যে কলকাতা পুলিশ সঠিক দিকেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল, তাহলে এতদিন যারা এটা নিয়ে রাজনীতির খেলা খেলেছে তাদের অবভিয়াসলি মুখটা পুড়বে, এটাই হওয়া স্বাভাবিক অন্তত রাজনীতির অঙ্কে। কিন্তু আমি আবার বলছি, বারবার এই ভুল তথ্য, ভুয়ো তথ্য, ফেক নিউজ দিয়ে যেটা হচ্ছে, পলিটিক্স প্রচুর হচ্ছে, কিন্তু মানুষের যে ফোকাস, নিশ্চিত আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন ডাক্তারবাবু বলছেন যে নট অনলি সুপ্রিম কোর্ট, মানুষের তত্ত্বাবধানে তদন্ত চলছে। আমরাও সেটা চাই যে মানুষ তদন্তর দিকে সজাগ থাকুক, সচেতন থাকুক, যে তদন্তটা ঠিক হোক এবং সঠিক দোষী তাড়াতাড়ি ধরা পড়ুক। অশোকদা, ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ রিপোর্ট কি আছে না আছে তা আমি দেখিনি, আর না দেখে কোনো রকম মন্তব্য করা আমার পক্ষে উচিত হবে না। আমি শুধু একটা কথা বলতে চাই, প্রথমত হচ্ছে যে আমিও দেখিনি, কিন্তু সূত্র মারফত যে খবর আসছে ডেফিনেটলি অথেন্টিক খবর বলেই আমাদের প্রতিনিধি সেটা দিচ্ছেন, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত এই প্রথম দেখলাম যে না দেখে আপনি কোনো ব্যাপারে মত দেবেন না, আপনি তো না দেখেই সব জায়গার সব ঘটনাকে আপনি নিজে গিয়ে দেখে আসেন নাকি মতামত দেওয়ার আগে? আমি ডিএনএ রিপোর্টটা নিয়ে আমি দেখিনি, ডিএনএ রিপোর্টের ব্যাপার কি রিপোর্ট এসেছে না এসেছে এখন তো দেখলেন কলকাতা টিভিতে সূত্র মারফত এই ঘটনাটা ঘটেছে। যে তাহলে এ যাবত অশোকদা আপনি যা যা বিষয়ে যত মতামত দিয়েছেন না দেখে সেগুলো কি বলে দিয়েছেন? আমি বলছি না, আমি বলতে চাইছি ডিএনএ রিপোর্টটা এমন একটা টেকনিক্যাল ব্যাপার, ডেফিনেটলি সব্যসাচী যে কারণে ভ্যালিড কতগুলো প্রশ্ন তুলেছেন। আমিও সেই জায়গাতেই আসতে চাইছি, এটা শুনুন, আমি সেই জায়গাতে এর বাইরে কোনো জায়গায় আসতে চাইছি না।
প্রশ্নটা হচ্ছে এই যে লোকটা, এই সঞ্জয় বলে মানুষটা এত অথরিটি কোথা থেকে পেল? একটা মেডিকেল কলেজের করিডোরে হেঁটে চলে গিয়ে সেমিনার রুম পর্যন্ত চলে যাচ্ছে। আমি ধরে নিলাম যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সঞ্জয় রায় করেছে, তাহলে সঞ্জয় রায় করার যে পথ যারা প্রশস্ত হয়েছে, যেভাবে প্রশস্ত হয়েছে, সেটাও কিন্তু অপরাধের ক্ষেত্রটাকে প্রস্তুত করেছে। 36 ঘন্টা ডিউটি করার পরে একজন ডাক্তার তার আশ্রয় নেওয়ার মতন, তার অবসর নেওয়ার মতন একটা রেস্ট রুম নেই একটা মেডিকেল কলেজে, তাকে সেমিনার রুমে শুতে হচ্ছে। আর তারপরে সে কলেজের অধ্যক্ষ বলছেন ও কেন সেমিনার রুমে শুয়েছে, তাহলে কি নির্যাতিতা যিনি ফুটপাতে গিয়ে শুলে ওনার পক্ষে ভালো হতো? এখানেই তো প্রশ্ন কোহিনুরের কাছে, যে কোহিনুর যদি আমরা ধরেও নিই যে সঞ্জয় রায় হচ্ছে এই ক্রাইমটা করেছে, রেপ অ্যান্ড মার্ডার, সেক্ষেত্রেও কথা হচ্ছে যে ওই জায়গাটায় অ্যাক্সেস না থাকলে, অর্থাৎ সঞ্জয় রায় যদি একদম আউটসাইডার হতো বা পাকে চক্রে ওখানে আসা হতো, তার পক্ষে ওই সেমিনার হলে একজন অন ডিউটি চিকিৎসক তিনি ঘুমিয়ে রয়েছেন এবং সেখানে এই কাজ করাটা সম্ভব কি সম্ভব না, মানে শুধুমাত্র ডেসপারেশন থেকে এই কাজটা করলো এবং বেরিয়ে গেল একটা হাসপাতালের মধ্যে, সেটা খুব বিশ্বাসযোগ্য নয়, কনভিন্সিং নয়। না, আমি আবার বলছি, কনভিন্সিং কি কনভিন্সিং নয়, ঘটনাটা রিকনস্ট্রাক্ট করে যে ইনভেস্টিগেটিং অথরিটি সেটা বলবে। আবার এটাও ঠিক যে একটা রেস্ট রুম তো নিশ্চিত প্রয়োজন, এটা তো গভর্নমেন্ট অ্যাডমিট করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাডমিট করেছে যে ডাক্তারদের জন্য, যারা ইমার্জেন্সিতে ডিউটি করেন তার জন্য একটা রেস্ট রুম নিশ্চিতভাবে দরকার। এবং সেটা নিয়েও পরবর্তীকালে নাকি অনেকে বলেছে যে রেস্ট রুম তৈরি হচ্ছে কেন, ক্রাইম সিন ভেঙেছে ইত্যাদি ইত্যাদি শুনেছেন আপনারা। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা জায়গায় তদন্ত হচ্ছে, আমরা তদন্তের পূর্বেই কি তদন্তের রেজাল্ট আমরা দেখেই বিচার করে দিচ্ছি, এবং সেটা আমাদের ফলো করে যে ইনভেস্টিগেটিং অথরিটি হোক, সে কলকাতা পুলিশ হোক কি সিবিআই হোক, তাকে সেটা বার করতে হবে। মানে তদন্ত করে কি বেরোবে সেটা ইম্পর্টেন্ট নয়। কিছু পলিটিক্যাল পার্টি এবং তারা বলছে, রাজনীতির নাম না করে, দলের নাম না করে, সাধারণ মানুষ হিসেবে বুঝিয়ে বলছে যে আমরা দেখেছি, আমরা বুঝেছি, আমরা এই 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 তথ্য পেয়েছি, তার ভিত্তিতে এই রেজাল্ট হবে তদন্ত। আমি আসবো কোহিনুর, রীতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন প্রতিবাদী চিকিৎসকদের অন্যতম স্বর্ণার্ক ঘোষ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে স্বর্ণার্ক এসেছেন। স্বর্ণাঙ্ক, আপনি আসার আগে যে খবরটা আমরা দেখাচ্ছিলাম যে কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ যে তথ্য এসছে সূত্র মারফত অফকোর্স, যে ফরেন্সিক ল্যাবে যে ডিএনএ ম্যাচিংয়ের জন্য পাঠানো হয়েছিল, সেই ডিএনএ রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে নির্যাতিতার লালারস বা তার নখে যে স্কিন টিস্যু পাওয়া গিয়েছিল সেগুলো সঞ্জয় রায়ের সঙ্গেই ম্যাচ করছে। দেখুন মৌপিয়াদি, আপনার এই যে প্রশ্নের উত্তরে আমি আসার আগে বলছি, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে নির্দিষ্ট 5টা দাবি রেখে আন্দোলন করছি। এই আন্দোলনের পথে প্রথম দাবি জাস্টিস। আমরা জাস্টিসের জন্য আদালতের দিকে তাকিয়ে রয়েছি এবং আইনি প্রক্রিয়া যা চলছে সেরকমভাবে চলছে। আমরাও লিগাল ব্যাটেল করছি, তাতে কি প্রমাণ আসবে না আসবে সেগুলো সময়ব্যাপী আসবে, আমরা আমাদের লড়াই করব এবং আমাদের আইনজীবী মারফত আমাদের যেগুলো মনে হচ্ছে সেগুলো কোর্টে জানাবো। কিন্তু আমরা দেখতে পেলাম সেদিন ঘটনা ঘটার পর একটা বিরাট অভিযোগ উঠলো এভিডেন্স ট্যাম্পারিংয়ের। আমরা আপনাদের বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম এভিডেন্স ট্যাম্পারিংয়ের এক ছবি, এবং আমরা আপনার বিভিন্ন মিডিয়া মারফতই এর ছবি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত একটা ভ্যান্ডালিজম ঘটলো, যেখানে ভাঙচুর করা হলো সেই বিল্ডিংয়ে। তো আপনি যদি আমাদের নির্দিষ্ট 5টা দাবি, যেগুলো বিভিন্ন গণমাধ্যমেই ছড়িয়ে রয়েছে, সেই দাবিগুলো দেখতে পান, তার 2 এবং 3 নম্বর যে দাবিটা, সেই দাবিটা একটু স্পষ্টভাবে দেখলে দেখতে পাবেন আমরা রাজ্যের কাছে চাইছি, আমরা প্রশাসনের কাছে চাইছি, আমরা সাধারণ মানুষ হিসেবে, চিকিৎসক পরে আমরা সাধারণ মানুষ হিসেবে সুরক্ষার জন্য রাজ্য প্রশাসনের কাছে যে দাবিগুলো জানাচ্ছি, সেই দাবির মধ্যে সুরক্ষা দাবি আমরা প্রশাসনের কাছে জানাই। সেই সুরক্ষার দাবিতে যখন প্রশ্ন উঠে যাচ্ছে, একজন চিকিৎসক তার কর্মস্থলে যখন সুরক্ষিত নয়, তারপরে এই রকম তার যখন এক মর্মান্তিক ঘটনা ঘটলো, সেই ঘটনার পরে ভ্যান্ডালিজম হলো, সেই ঘটনার পরে ট্যাম্পারিং হলো এবং পুলিশ সেখানে ব্যর্থ, সেটা বারবার সমস্ত মিডিয়াতেই দেখা যাচ্ছে। সেখানে আমরা কার হাতে সুরক্ষিত? সেই সুরক্ষার দাবিতেই আমরা চেয়েছিলাম মিনিমাম যার বিরুদ্ধে অভিযোগ
প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রশাসনের তরফ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে কি সাসপেন্ড করা হয়েছে, আমরা সেটা জানতে চেয়েছি। আমরা সেই জন্যই আমরা স্বাস্থ্য ভবনে গেছি। আমরা দেখেছি সিপি বিভিন্ন রকম স্টেটমেন্ট করেছেন, যে স্টেটমেন্টগুলো অনেক সময় আবার উনি নিজেও ফিরিয়ে নিয়েছেন। তো আমরা ওনাকেও প্রশ্ন করেছি এবং এই উদ্দেশ্যে আমরা 2 তারিখে লালবাজারে অভিযান করব। সুতরাং আমাদের এই আন্দোলন, আইনি লড়াই যেরকম চলছে সেরকম চলবে। যে প্রমাণ আপনি বললেন, লালারসের প্রমাণ এসেছে, আমরাও আমাদের তরফ থেকে যা সমস্ত পাচ্ছি আমাদের আইনজীবী মারফত সেগুলো জানাবো। কিন্তু আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে, কারণ সুরক্ষার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে। অ্যাবসলিউটলি। এবং এখানেও যেটা একটু আগে সব্যসাচীও বলছিলেন যে যদি ডিএনএ স্যাম্পল সঞ্জয় রায়ের সঙ্গে ম্যাচ করে যায়ও, অর্থাৎ সঞ্জয় রায় পারপিট্রেটার এটা জোরালো হয়ও, কিন্তু তা সত্ত্বেও বাকি প্রশ্নগুলো যেখানে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ ওঠা থেকে শুরু করে কি করে এই সঞ্জয় রায়রা তারা কি করে এরকম ফ্রি অ্যাক্সেস অভয়ারণ্য পাচ্ছিল আরজি করকে, সন্দীপ ঘোষ তার ভূমিকাই বা কি, এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর এখনো অধরা। এবং সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলে তবেই প্রকৃত জাস্টিসের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আমি আসবো এ প্রসঙ্গে আলোচনায়, তার আগে আপনাদের দেখাবো আরজি কর কাণ্ডের দ্রুত শাস্তির দাবিতে সরব সব পক্ষ। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই দ্রুত ফয়সালার দাবি তুলছেন। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়েও কেন্দ্র রাজ্য চিঠির লড়াই জারি। এক মৃত্যু, বিচারের দাবি, দ্রুত বিচারের দাবি। কেন্দ্র রাজ্য পত্রযুদ্ধ বহাল, দ্রুত সিদ্ধান্তের পক্ষে সওয়াল মোদের। দ্রুত বিচার মিলবে কি? সিবিআই এর আরেকটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করার কথা 5ই সেপ্টেম্বর। রিপোর্ট সামনে এলে জানা যাবে সিবিআই এর তদন্তের অগ্রগতি কতদূর। ঘটনার পর বিচারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। দ্রুত শাস্তির কথাও বলছেন সবাই। দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন মমতা, অভিষেকও। আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। 1 থেকে 2 মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত, হ্যাঁ কি না হাত তুলে বলুন। এই আইন যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। ধর্ষণে দ্রুত শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির জবাবে কেন্দ্রের তরফে চিঠি পাঠান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সেই চিঠির পর শুক্রবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে আরও একটি চিঠি পাঠান অন্নপূর্ণা দেবী। চিঠিতে মমতা লেখেন, 10টি পক্সো আদালত রাজ্য সরকার অনুমোদন করেছে। 88টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এবং 62টি পক্সো মনোনীত আদালত সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় কাজ করছে। মামলার পর্যবেক্ষণ ও নিষ্পত্তি সম্পূর্ণভাবে আদালতের হাতে। হেল্পলাইন নাম্বার 112 এবং 1098 রাজ্যে সন্তোষজনকভাবে কাজ করছে। জরুরি পরিস্থিতিতে 100 নম্বর ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। পাল্টা চিঠিতে অন্নপূর্ণা দেবীর দাবি, চিঠিতে ভুল তথ্য দিয়েছেন মমতা। পোস্টে তাঁর দাবি, 48,600টি ধর্ষণ পক্সো মামলা অমীমাংসিত থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে 11টি ফাস্ট ট্র্যাক কোর্ট কার্যকর নয়। এই আদালতগুলি রাজ্যের দাবি মতো পক্সো এবং ধর্ষণ মামলা নিষ্পত্তি করতে পারত। কেন্দ্র রাজ্যের এই পত্রযুদ্ধের মধ্যেই এবার নারী নির্যাতন মামলায় দ্রুত সিদ্ধান্তের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश में महिलाओं की सुरक्षा के लिए कई कठोर कानून बने हैं। 2019 में सरकार ने फास्ट ट्रैक स्पेशल कोर्ट की स्थापना की योजना बनाई थी। महिला अत्याचार से जुड़े मामलों में जितनी तेजी से फैसले आएंगे, आधी आबादी को सुरक्षा का उतना ही बड़ा भरोसा मिलेगा। এক মাসে নারী নির্যাতনের খতিয়ান তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টে অভিষেকের প্রশ্ন, দ্রুত শাস্তির দাবি উঠলেও আদৌ কি শাস্তি হচ্ছে? একের পর এক নারী নির্যাতনের ঘটনা উন্নাও, হাথরাস, মণিপুর, উত্তরপ্রদেশে শাস্তি কি সত্যিই হয়েছে? এরই জের টেনে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর দেশের মহিলা নির্যাতন বিরোধী কড়া আইন নিয়ে কটাক্ষ করে তৃণমূল। এত কঠোর আইন নরেন্দ্র মোদী করেছেন, 2 মাস পরে হরিয়ানার ভোট, তার আগে গত
গত সপ্তাহে ধর্ষক বাবা রাম রহিম তিনি ছাড়া পেয়েছেন। নরেন্দ্র মোদীর নিজের কেন্দ্র বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে রেপিস্ট ছাত্রীকে যারা যৌন নির্যাতন এবং ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর নিতে 22 দিন সময় লাগায়, কারণ ধর্ষকরা সকলেই অমিত মালব্যার বিজেপির আইটি সেলের নেতা এবং তাদের ছবি নরেন্দ্র মোদীর ছাপে। কড়া শাস্তি নিয়ে মোদির সুরেই সুর মিলিয়েছে কংগ্রেস। দলের দাবি, রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে। এ প্রসঙ্গে সরকারকে সক্রিয় হওয়ার দাবিও তুলেছে তারা। 48,600 কেস পেন্ডিং পশ্চিমবঙ্গে। এই ফাস্ট ট্র্যাক কোর্ট পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। পক্সো আইন শুদ্ধ 48,000 কেস পেন্ডিং পড়ে আছে। তো শুধুমাত্র আমরা উই ওয়ান্ট জাস্টিস বললে তো হবে না, নিশ্চয়ই জাস্টিস প্রয়োজন আছে, কিন্তু তার জন্য যা যা করণীয় সরকারকে এগিয়ে এসে করতে হবে। মঙ্গলবার বিধানসভায় ধর্ষণে দ্রুত কড়া শাস্তি নিয়ে বিল আনতে চলেছে রাজ্য। বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে। বিষয় নিয়ে সক্রিয় রাজ্যপালও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এ বিষয়ে জানিয়েছেন সিভি আনন্দ বোস। কলকাতা টিভি। ছোট্ট একটা বিরতির পর আলোচনা নিয়ে ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কঠোরতর আইনের পক্ষে সওয়াল করছেন, যাতে একদম নির্দিষ্ট সময়সীমার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, দুবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুটো চিঠিরই পাল্টা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসেনি, এসেছে অন্নপূর্ণা দেবীর কাছ থেকে। আর আজকে প্রধানমন্ত্রীর মুখে যে বক্তব্য আমরা শুনলাম, নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বললেন যে অলরেডি কঠোর আইন আছে। 2019-এই এই ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে সিদ্ধান্ত হয়। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা মংপিয়াদি, এটা হচ্ছে যে রাজনীতির প্রশ্নটি যেটি আছে, প্রবলেমটা হচ্ছে সেই রাজনীতির। এখানে অন্য কোনো প্রবলেম নেই। ফাস্ট ট্র্যাক কোর্ট প্রতিষ্ঠা করার কথা, ডাইরেকশন অনেকদিন ধরে রয়েছে। পশ্চিমবঙ্গেরও ফাস্ট ট্র্যাক কোর্ট করবার জন্য দীর্ঘ সময় ধরে এইরকম পক্সো কোর্টগুলোকে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে চালানোর এবং তার ইনফ্রাস্ট্রাকচার করার জন্য ব্যবস্থা করার কথা হাইকোর্টও বলেছেন, এবং সেই নিয়ে সরকারের প্রকল্পও আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কার্যকারিতা ঠিক করে করা যায়নি। উল্টা একটা নতুন জিনিস আমরা দেখলাম, আইনের সাজাটাকে এখন ক্যাপিটাল পানিশমেন্ট হবে কি হবে না সেই নিয়ে একটা বড় বিতর্ক তুলে দেওয়া হলো। কারণ আমরা জানি যে রেপের যে সাজা এই মুহূর্তে রয়েছে সেটা এখনো পর্যন্ত সেখানে যাবজ্জীবন পর্যন্ত দেওয়া আছে, কিন্তু নতুন করে এই ক্যাপিটাল পানিশমেন্ট করার একটা দাবি আমার মনে হয় যে মূল জায়গা থেকে এটাকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে কিভাবে এই সাজাগুলো নির্ধারিত হয়েছে এবং আজকে এটা হওয়ার দরকার কিনা রাজ্য সরকারও খুব ভালো করে জানেন যে এই বিল কখনোই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেলেই এটা আইন হবে না, এটা একটা নতুন বিতর্ক সৃষ্টি করবে। তবে আমার মনে হয় যে যেটাই হোক না কেন এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সব্যসাচীর কাছে আসবো। আমি একটু ফাল্গুনিদির কাছে আসি। ফাল্গুনিদি, মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুটো চিঠি পাঠানো হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তার চিঠির উত্তর দেননি, দিয়েছেন অন্নপূর্ণা দেবী। হ্যাঁ, উনি তো উত্তর দিয়েইছেন। তাছাড়া আমাদের যে ন্যায় সংহিতা, যেটা নতুন আইন এসছে, সেটাতে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং আমাদের সর্বোচ্চ ফাঁসির সাজা কিন্তু সেখানে আছে। নেই তো এরম নয়। তো সেটা যদি আমরা বিচার, দেখুন আমরা বলছিলাম যে এতক্ষণ আগে আপনি বলুন তো যে একটা ডায়েরিতে কি ময়নাতদন্ত হয়? এটা হতে পারে। মারা গেল যে মেয়েটি ডক্টর অভয়া, তার তো এফআইআরই হয়নি, তাহলে ময়নাতদন্তটা কিভাবে করলো আপনি বলুন? আমাদের কোথাও এই যে সাজা, যেটা আইন যেটা আছে, সেটা আমরা সত্যিই কি আইনটাকে আমরা প্রণয়ন করতে চাইছি? আমরা কি সাজা দিতে চাইছি, না আমরা বাঁচাতে চাইছি? কেন এফআইআর হলো না? তার বডি পুড়ে যাওয়ার পরে এফআইআর হলো, এটা কোথাও হয়েছে দেখেছেন? এই যে একটু আগে বলছিল যে ক্যালকাটা পুলিশ ভালো তদন্ত করছে, আমরা চাই ওনারা তদন্ত করুন, কিন্তু তদন্তটা কোথায় হলো, কোথায় করলো? গোড়ায় গলদ। এবং আমাদের আমরা ওখানে যখন আমাদের সমস্ত নেতৃত্ব গেছিল, আমরা দেখলাম যে মেয়েটির বডি 3 ঘন্টা বাদে তার বাবা মাকে দেখতে দেওয়া হয়েছে, এবং বাবা টালা থানায় গেছে, তার মাকে 3 তলায় বসিয়ে রাখা হয়েছে এবং তাকে পুরো ঘিরে রয়েছে, বলছে বাড়ির লোক। তারপরে যখন আমরা জিজ্ঞাসা করলাম, তারপরে জানলাম যে সে ওখানকার কাউন্সিলর, তারা মিলে তার মাকে ঘিরে রয়েছে। যখন
টালা থানায় তার বাবা মা রয়েছে, তার বডি নিয়ে চলে যাওয়া হলো তার বাড়িতে, তারপরে চলে যাওয়া হলো শ্মশানে। শ্মশানে দুটো মৃতদেহ ছিল, সেটাকে ওভারটেক করে পুড়িয়ে দেওয়া হলো। এবং আমরা জানি, এই যে আইন বলছি না, আইনকে আমরা ফাঁকি দিতে চাইছি না আইনকে আমরা ব্যবহার করতে চাইছি? তাহলে সন্ধ্যেবেলা ময়না তদন্ত কি করে হলো? কেন বডি প্রিজার্ভ হলো না? সত্যিই কি কলকাতা পুলিশ তদন্ত করতে চেয়েছিল, না এটাকে অস্বাভাবিক মৃত্যু যেটা প্রথমে বলেছিল সেইটা বলতে 3 বার বাড়ির কাছে ফোন গেছে, যে অডিও ক্লিপ এসেছে তাতে এটা স্পষ্ট যে কলকাতা পুলিশ ফোনটা করেনি, ফোনটা করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার, অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। এবং অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা পুলিশকে এবং সিবিআইকে এই সম্পর্কে যেটা বলেছেন বলে সূত্রের খবর, যে তিনি বলেছেন তিনি বয়স্ক বাবা মা কিভাবে খবর দেবেন ঘাবড়ে গিয়ে কথা বলেছিলেন। না উনি কি প্রথমেই ওখানে যে সন্দীপ ঘোষ আছে, যার ওখানে তত্ত্বাবধানে একটা এত বড় হসপিটাল চলছে, তাকে কি কোনো প্রশ্ন করেছিলেন? এত বড় ঘটনা ঘটেছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার বাবা মাকে বসিয়ে রাখা হয়েছে। আমরা পরে যে দেখলাম যে ঘরে ঢোকার একটাই দরজা, সেখানে এত লোকের ভিড়, কোথা থেকে এত হুলিগানস ঢুকে গেল? আরজি করে 14 তারিখে আমরা দেখেছিলাম যে ওই জায়গায় কারা রয়েছেন এই প্রশ্ন যখন ওঠে, তখন গতকাল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি রীতিমতো নাম ধরে ধরে বলেছিলেন যে কারা সেখানে উপস্থিত এবং প্রত্যেকেই অথরাইজড, প্রত্যেকেই ডেজিগনেটেড। আজকে অমিত মালভিয়া টুইট করে সেই দাবিকে অসত্য এমন অভিযোগ করছেন এবং তিনি আইএমের রেফারেন্স টেনে তিনি বলছেন যে সেখানে ফরেন্সিক এক্সপার্ট বলে যাকে দেখানো হয়েছে সে আসলে ফরেন্সিক এক্সপার্ট নয়। ওই ব্যক্তির নাম অভিক দে, এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। আর একটু দেখে নেবো যে কাল কি বলেছিলেন ডিসি সেন্ট্রাল। আমরা কিছু ছবি আর একটা ভিডিও দেখেছি যেটা হচ্ছে গিয়ে সেমিনার হলের ভেতরের, এবং এইটা বলা হয়েছে যে সেমিনার হলের ভেতরে সেইটা নাকি কর্ডন অফ এরিয়ার ভেতরে, এবং ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। আর এখানেই বক্তব্য যে যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলা হচ্ছে, লাল শার্ট পরা ব্যক্তি বলে ডিসি সেন্ট্রাল দাবি করছেন। অমিত মালভিয়ার বক্তব্য যে আইএমের পশ্চিমবঙ্গ শাখা এই দাবিকে মিথ্যে বলছে এবং তিনি আসলে অভিক দে, এসএসকেএমের সার্জারি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। আমি এখানে একটু স্বর্ণার কাছে আসবো যে স্বর্ণার, এটা ঠিকই যে আমরা দেখছি গত 3 সপ্তাহে প্রচুর বিভ্রান্তিমূলক পোস্ট, প্রচুর বিভ্রান্তিমূলক থিওরি, প্রচুর ফেক খবর বা থিওরি সেগুলো ছড়িয়েছে। এটা যেমন ঠিক, আবার খুব ভ্যালিড ধোঁয়াশার জায়গায় আছে, এরকমও অনেকগুলো জায়গা আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যে এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নাকি এসএসকেএমের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। তো এরকম কি কি প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে? কোন জায়গায় মিসিং লিঙ্কগুলো আপনারা পাচ্ছেন? দেখুন, একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছিল 9 তারিখের রাত্রে, এবং এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, নক্কারজনক একটা ঘটনা। তারপরে আমরা আপনাদের বিভিন্ন মিডিয়ার থ্রু দিয়ে দেখতে পেলাম ওইখানের জায়গাতে, যেটাকে আমরা ক্রাইম জোন বলি, সেই ক্রাইম প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে সাধারণত সেটাকে ঘিরে দেওয়ার কথা এবং সেখানে অন্য কোনো মানুষের বিশেষজ্ঞরা ছাড়া সেখানে যাওয়ার কথা নয়। কিন্তু আমরা আপনাদের বিভিন্ন মিডিয়া মারফত দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্নচিহ্নের মানুষ সেখানে উপস্থিত হয়ে রয়েছে। এখন ডিসি সেন্ট্রাল তিনি এক কথা বলছেন, আইএমএ আজকে আমরা জানতে পারলাম তার বললেন যে তিনি সেটা নয়, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয়। তো যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে পুলিশি যে তদন্ত প্রক্রিয়া, সেই পুলিশি তদন্ত প্রক্রিয়া কিন্তু পদে পদে তাই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। প্রশ্নচিহ্নের জায়গাগুলো বিভিন্ন জায়গায় উঠে এসেছে। অতগুলো মানুষ, অচেনা মানুষ যারা তদন্তের সঙ্গে যুক্ত নয়, তারা ওখানে কেন যাবে
সেদিন সকালবেলা। এইখান থেকেই কিন্তু আমরা সেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রসঙ্গটা বারবার তুলে এনেছি। আমি এখানে কোহিনুরের কাছে আসবো। কোহিনুর কেন এত ধোঁয়াশার জায়গা? আমি ধোঁয়াশা জায়গাগুলো ক্লিয়ার করি যে একের পর এক মিথ্যে কথাগুলো বলা হচ্ছে। না এই ভদ্রলোক কে? ইনি অভিজ্ঞ না, ইনি অভিজ্ঞ নাকি ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? দেখুন, পুলিশ প্রশাসন যেটা বলেছে ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমরা পুলিশ প্রশাসনকে আমি বিশ্বাস করি এবং অভিজ্ঞকে আমি পার্সোনালি যে খুব দেখে এভাবে চিনতে পারছি, আমার ধারণা এটা অভিজ্ঞকে আমি চিনি, অভিজ্ঞকে আমি চিনি, দেখেছি। অভিজ্ঞকে দেখে এটা অভিজ্ঞ বলে মনে হয়নি আমার। আমি যে কথাগুলো উত্তর দিয়ে এটা ক্লিয়ার করছি, মানুষের কাছে ভুল বার্তা যাবে। সেটা হচ্ছে প্রথমে সকাল 10টা একটা জিডি করা হয়, তারপর যখন ওখানে ব্রড ডেড বলে, তারপর 1:45-এ আনন্যাচারাল ডেথের মামলা করে পুলিশ। নট দ্যাট যে পুলিশ মামলা করেছে রাত্রির 11:45, তারপর পোস্টমর্টম হয় এবং আর্লিয়েস্ট পোস্টমর্টম যাতে কোনো রকম কোনো তথ্য মিস না হয়, এবং যে দাবি ওখানে জুনিয়র ডাক্তারবাবুরা করেন যে রিপ্রেজেন্টেটিভ থাকবেন এবং ম্যাজিস্ট্রেট সাহেব থাকবেন, সেরমভাবেই করা হয় এবং তারপর বডি হ্যান্ডওভার করা হয় পরিবারকে। তারপর পুলিশ ফিরে এসে রাত্রি 11:45-এ সেটাকে রেপ অ্যান্ড মার্ডারের মামলা করেন পোস্টমর্টম দেখে। তো এফআইআর যে 14 ঘন্টা পর প্রথম হয়েছিল এমনটা না, এটা কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি এফআইআর নাম্বারও বলে দিতে পারি, 1:45-এ আনন্যাচারাল ডেথের মামলা হয়েছিল 861/2024। 2, আমি আবার বলি, কলকাতা পুলিশের পক্ষ থেকে একবারও এই মামলায় কাউকে কোনো পাবলিক আমার এখানে একটা প্রশ্ন আছে কথা বলা হয়নি। যদি এক সেকেন্ড একটু স্বাভাবিক মৃত্যু না হয়ে যদি কোনো রকম যেটা নগরপালও বলেছেন একদমই, যে স্বাভাবিক মৃত্যু না হয়ে যে কোনো যদি প্রশ্নের অবকাশ থাকে সেক্ষেত্রে জুরি কেস হয়, কিন্তু যেখানে এই প্লেস অফ অকারেন্স অন্য কোথাও নয়, প্লেস অফ অকারেন্স হচ্ছে হসপিটাল, এবং যে ব্রুটাল টর্চারের চিহ্ন রয়েছে সেটা দেখতে খুব বড় টেকনিক্যাল এক্সপার্ট হতে হয় না যে এটা আত্মহত্যা। আমি এক সেকেন্ড আমার যদি আমি ধরে নিলাম যদি ঝুলন্ত দেহ দেখা যেত, অনেক সময় মাথায় আসতে পারে যে আত্মহত্যা, কিন্তু যে অবস্থায় এই মৃতদেহ পড়েছিল সেখানে যখন হোমিসাইডের অফিসাররা পৌঁছে গেছেন, তারপরে ইউডি কেস কেন হবে? আমি এর উত্তর দিই, এটাই প্রোটোকল। যদি আপনি কোনো দেহ পান, ধরুন আমার রাস্তায় কোনো দেহ পড়ে আছে, আমি বুঝতে পারছি সে মরে গেছেন, তিনি মারা গেছেন, কিন্তু কলকাতা পুলিশ বা পুলিশ প্রশাসন তো ডাক্তার নয়। আমি তো একই কথা বলেছি, কিন্তু প্লেস অফ অকারেন্সে তো যিনি ভিকটিম তিনিও ডক্টর, ওখানে যারা ছিলেন সবাই ডক্টর। আমি বলছি হাসপাতাল প্রেমিসেস মানেই কিন্তু এমার্জেন্সি নয়। আমি ফর এন এক্সাম্পল বলছি, ধরুন আমার পরিবারে কেউ মারা গেছে, তাকে হাসপাতাল নিয়ে যেতে গিয়ে মারা গেছে, যখন দেখি যে হাসপাতালে সেটা ব্রড ডেড বলা আছে, সেটা কিন্তু আনন্যাচারাল ডেথ হয়, সেটাও আনন্যাচারাল ডেথ হয়। আমি তো সেটাই বললাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে হাসপাতালের প্রেমিসেস আর হাসপাতালের ডাক্তার দেখে এমার্জেন্সিতে আনন্যাচারাল ডেথ রেজিস্টার করা দুটো আলাদা জিনিস। সেই সেমিনার সেখানে তো ডাক্তার ভর্তি, ডাক্তার রয়েছে, আমাকে প্রোটোকলে এমার্জেন্সিতে নিয়ে যেতে হয়। এত ক্ষত ছিল, হ্যাঁ সেটা আমি ক্ষতচিহ্ন যাই থাকুক, আমি তো পুলিশ, আমি তো এক্সপার্ট হয়ে সেটা বলতে পারবো না। এক্সপার্ট ডাক্তারবাবুরা বলবে, ডাক্তারবাবুরা তো এমার্জেন্সিতে দেখে বলবে, সন্দীপ ঘোষকে ধরেন বডি তো রিকভার করে এমার্জেন্সিতে নিয়ে গেছে, এমার্জেন্সিতে গিয়ে ডাক্তার বলবে। আচ্ছা শরণার এখানে কিছু বলতে, আমরা তো এই জায়গাতেই প্রথম থেকে বলে আসছি যে প্রথমত অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করে প্রথমে বললেন শরীর খারাপ, তারপরে বললেন সুইসাইড, এটা তিনটে ভার্সন উনি বলেছেন। প্লাস ওখানে যারা উপস্থিত ছিলেন বলেন যে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানের যিনি প্রিন্সিপাল, ওখানের যারা ডিন, তাদেরকে কেন তদন্তের আওতায় আনেনি সিবিআই? এই জন্যই তো আমরা সিবিআই এনকোয়ারি বা জুডিশিয়াল, আমার এখানে আমি এখানে ভিকটিমের বাবা তিনি কিন্তু এই ভয়েস রেকর্ডটা অ্যাডমিট করেননি না, আবার একই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি তিনি অ্যাডমিট করেছেন যে এটা তারই গলা, অ্যাডমিট করেননি তিনি। এক সেকেন্ড আমায় কোহিনুর আমাকে বলতে দাও। আবার অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি পুলিশ এবং সিবিআই উভয়ের কাছেই বলেছেন যে এটা তারই গলা, তিনি ঘাবড়ে গিয়ে বলেছিলেন। আমার শরণার কাছে অন্য বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে আমি যদি ধরেও নি যে ঠিকই এরকম একটা ভয়ঙ্কর ঘটনার সময় বাবা মাকে দুঃসংবাদটা কিভাবে দেওয়া যাবে সেই মুহূর্তে সেটা সবসময় হয়তো একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে অনেক অ্যাবনর্মাল রিয়াকশনও হয়। আমরা যদি ধরে, এবং সাধারণভাবে মৃত্যু সংবাদ বিশেষ করে এরকম আনটাইমলি ডেথ সেটাকে প্রথমে মৃত্যু সংবাদ বলা হয় না। আমরা যদি ধরেও নিই যে তাকে শরীর খারাপ বলা হয়েছিল, যে আপনি জলদি আসুন, যেটা আমরা শুনেছি, কিন্তু তারপরে এতবার বয়ান বদল, যখন মারা গেছেনই বলছে তখন সুইসাইড কেন বলছে, কিসের ভিত্তিতে বলছে? তারপর 3 ঘন্টা বাদে কেন তার মৃতদেহ দেখতে দেওয়া? একবার সবথেকে বড় প্রশ্ন মা বাবাকে
একবার ভার্সন এরকম থাকতে পারে, দুবার থাকতে পারে, তিনবার তিনি আলাদা আলাদা ভার্সন বলছেন। তো এটা যদি প্রথম থেকেই বলতেন যে না অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসুন, সেটা আমরা ধরে নিতে পারতাম যে বয়স্ক বাবা মাকে হয়তো সেই মুহূর্তে উদ্বেগ দিতে চাননি সেজন্য বলেছেন, কিন্তু তিনবার বয়ান বদল হয়েছে। এবং মৃতার বাবা মা তারা প্রথম দিন থেকে এই অভিযোগ করে আসছে যে আমাদেরকে 3 রকম কথা বলা হয়েছে। তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে, যারা আমাদের পুলিশ তদন্ত করছিলেন, প্রথমে তো পুলিশই তদন্ত করছিলেন, তারা কেন প্রথমে তদন্তের আওতায় আনেনি? সেই জন্যই কিন্তু আমাদের কালকে এই বিভিন্ন পুলিশি যে তদন্ত প্রক্রিয়াগুলো রয়েছে তাই নিয়ে আমাদের নানা রকম প্রশ্নচিহ্ন রয়েছে এবং তাদের বক্তব্যগুলো নিয়েও আমাদের নানা প্রশ্নচিহ্ন রয়েছে। তাই জন্য আমরা WBJDF থেকে 2 তারিখ লালবাজার অভিযানের ডাক দিয়েছি। আমরা লালবাজারে যাব নির্দিষ্ট আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর পেতে। আমি সব্যসাচীর কাছে এখানে আসি, এক সেকেন্ড আসবো। সব্যসাচী, আমার ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্নটা তোমার কাছে, যে এই যে এতগুলো ধোঁয়াশার জায়গা থাকছে এবং এই যে প্রথমে যদি ধরেও নিই যে উদ্বেগের কারণে জানানো হয়নি বাবা মাকে, কিন্তু তারপর দেখা গেল যে আত্মহত্যা বলা হলো, 3বার 3 রকমের বয়ান বদল হলো, এবং নাম্বার 2 যেটা খুব সিগনিফিকেন্ট, অডিও ক্লিপ যেগুলো ঘোরাফেরা করছে সেটা সম্পর্কে তার বাবা বলছেন যে তারা শেয়ার করেননি। অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি নাকি স্বীকার করেছেন যে এটা তার গলা, কিন্তু তিনি দেননি, বা অ্যাসিস্ট্যান্ট সুপারের দেওয়াটাও যদি তার বিরুদ্ধেই এতগুলো প্রশ্ন ওঠে তিনি অডিও ক্লিপ ফাঁস করবেন এটা খুব আনলাইকলি। সেখানে দাঁড়িয়ে দুজনের মধ্যে কথোপকথন, দুপক্ষের মধ্যে কথোপকথন হচ্ছে, সেই অডিও ক্লিপ, সেটারই বা সোর্স কি হতে পারে, সেটার অথেন্টিসিটি কি হতে পারে? দেখুন, অথেন্টিসিটির জায়গা থেকে যদি আমরা এই কেসটা দেখতে চাই তাহলে আমার প্রথমেই যেটা বলতে হবে, অথেন্টিসিটিকে নষ্ট করছে কিন্তু কলকাতা পুলিশ। এই যে প্রতিদিনের সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, যখন দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যেই হয়েছে যে পুলিশ এভিডেন্স ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত থাকতে পারে, এটা যখন তদন্ত সাপেক্ষ একটি বিষয় সিবিআই এর দ্বারা, সেই সময়ে দাঁড়িয়ে প্রতিদিন পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, আইডেন্টিফাই করিয়ে একে চিনি তাকে চিনি। এই প্রয়োজনীয়তা কেন? হঠাৎ করে প্রতিদিন একজন ডিসিকে এসে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছেন ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, উনি ফরেন্সিক এক্সপার্ট, উনি অথরাইজড পারসন, উনি অথরাইজড পারসন নয়। যখনই এই জিনিসটা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে তখন সব্যসাচী, প্রথমত আমি জাস্ট এটা বলতে চাই যে আমরা দেখতাম এই লালবাজারে বিকেলের ব্রিফিং এর যে পরম্পরা, সেটা প্রথমত আজকে নতুন নয়। হ্যাঁ ঠিকই, ক্যামেরার সামনে হয়তো ব্রিফিং হতো না, কিন্তু আমরা যখন কাব রিপোর্টার সেই সময় ব্রিফিং আমরা দেখতাম। আর এক্ষেত্রে খুব নির্দিষ্টভাবে যখন প্রত্যেকদিন এমন অনেক থিওরি আসছে, ইতিমধ্যে তুমি আমিও ভালোভাবেই জেনে গেছি যে অনেক ভুয়ো থিওরিও ফ্লোট করছে আনফরচুনেটলি, এবং যেভাবে পারছে এই বিষয়টার ফায়দা তোলার চেষ্টা করছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম একটা ভিডিও দেখে যেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি সে প্ল্যান চেটে নাকি কথা বলছে নির্যাতিতার সঙ্গে। কতটা ইনসেন্সিবল হলে, কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা অপরাধ মনস্ক হলে এটা করা যায়? একবারও তার নির্যাতিতার যে বাবা মা পরিবার, তাদের মনের অবস্থা কি হতে পারে সেটা বলছে গলা শোনাচ্ছি, এরকম বুজরুকিও চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ কাউন্টার করে বা পুলিশ যদি ব্রিফ করে, পুলিশ যদি অবগত করার জন্য, তার প্রবলেম কি? না, পুলিশ ব্রিফ করছে না মৌপিয়াদি। পুলিশ যদি ব্রিফ করতো তাহলে পুলিশ মিডিয়া রিলেশনের জন্য যে গাইডলাইন্স আছে 4টি পর্যায়ে শুধুমাত্র পুলিশ পারে ব্রিফ করতে। 1, at the time of registration of FIR, 2, at the time of arrest, 3, at the time of filing the charge sheet, 4, after pronouncement of the judgment। এর বাইরে পারে না। পুলিশ এখানে কাউন্টার করছে। যাই হোক, হোয়াট এভার ইট মে বি, যে প্রশ্নটা তুমি করেছিলে আমি সরাসরি তার উত্তরে যাই। উত্তরটা দেওয়া খুব পরিষ্কার হবে। এই জায়গায় কনফিউশন গুলো তৈরি করছে আমার ধারণা একটি অংশ, যারা পুলিশের মধ্যেও হতে পারেন, যারা অপরাধীদের সাথে যুক্ত হতে পারেন, যারা প্রশাসনের অংশ হতে পারেন, কোন ভেস্টেড ইন্টারেস্টে একটা হিউজ পরিমাণে ইনফরমেশন ওয়েব ছড়িয়ে দিচ্ছে, যেখানে নানা রকম ইনফরমেশন আসছে। আমার মনে হয় সিবিআই এর উচিত এই বিষয়ে প্রকৃত অর্থে তদন্ত করে দেখা। 2 নম্বর, যে কথাটা বলছেন ইউডি কেস নিয়ে যে কনফিউশনটা শুরু হচ্ছে, ইউডি কেস কোথায় চালু হবে? যেখানে চিনবেন না কাউকে, রাস্তায় দাঁড়িয়ে আছেন, উল্টো দিকে দেখছেন একটি লাশ পড়ে রয়েছে,
তাহলে ডেফিনেটলি আনআইডেন্টিফাইড বডিতে একটি কেস চালু করতে হবে, সেইখানে অবশ্যই একটা কেস তৈরি হবে। দিস ইজ নট আনন্যাচারাল ডেথ কেস, এখানে গুলিয়ে দেওয়া হচ্ছে অন্যরকম ভাবে। আনন্যাচারাল ডেথ কেস এবং আনআইডেন্টিফাইড ডেথ, সেইখানেও একটা বিষয়, বডির ক্ষেত্রেও কিন্তু একটা কেস চালু হয়। এখানে কিন্তু যে কেসটা চালু করা হয়েছে সেখানে আনআইডেন্টিফাইড বলা যাবে না, মেয়েটিকে কিন্তু এরা চিনতেন, তিনি কর্মরত ছিলেন। আনন্যাচারাল ডেথের কেস, ইউডি কেস, আনন্যাচারাল ডেথের কেস, এটা কি স্বাভাবিক নয় যে কথাটা কোহিনূর বলছে? বা সেটি নগরপালও যেটা বলেছেন যে ইউডি কেস লঞ্চ করা হয়েছিল। কেসটা স্টার্ট করতে হবে আনন্যাচারাল ডেথ কেস হলে নির্দিষ্ট বডিতে। কোথায় স্টার্ট করতে হবে? বডিতে মানে আনন্যাচারাল ডেথ কেস হলে নির্দিষ্ট ক্ষেত্রে সেটা চালু করতে হবে, ন্যাচারাল ডেথ নয়। আনন্যাচারাল ডেথ সেটা হোমিসাইডাল হতে পারে, সেটা সুইসাইডাল হতে পারে, সেটা এই দুটোর মধ্যে আসতে পারে। সুইসাইডাল বা হোমিসাইডাল বা অ্যাক্সিডেন্টাল যে কোনো হতে পারে, সেখানে বাকি তদন্ত হবে, হতে পারে। তারপর সেটা তদন্ত সাপেক্ষে তদন্ত করে সেটা বার করবে। কিন্তু এখানে যেটা শুরু করা হলো, আমার এখানে একটাই প্রশ্ন, আমি কোহিনূর তোমার কাছে আসি, আমি এই তুমি রেসপন্ড করতে চাও তুমি করবে, আমার শুধু একটাই বক্তব্য যে ধরা যাক কেউ দেখেননি একটা বহুতল, তার নিচে রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে, সেটা হোমিসাইডাল হতে পারে, সুইসাইডাল হতে, সব্যসাচী যদি আমি ভুল করি তাহলে আইনজীবী হিসেবে তুমি ধরিয়ে দিও, হোমিসাইডাল হতে পারে, সুইসাইডাল হতে পারে, অ্যাক্সিডেন্ট, না 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 বলুন, দুর্ঘটনাতে পড়ে যেতে পারেন, আত্মহত্যা করতে পারেন, ঝাঁপ দিতে পারেন, বা তাকে ঠেলে ফেলে দেওয়া হতে পারে। সেই জায়গায় খুব স্বাভাবিকভাবে ইউডি কেসই লজ হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে এতজন ডক্টর, চোখ এখানে এই ক্ষেত্রটা আলাদা তো এই কারণে যে দেখে বোঝা যাচ্ছে যে তাকে কেউ ব্রুটালি, আমি যদি সেক্সুয়াল অ্যাসল্টেডটা ওখানে দাঁড়িয়ে, তবুও আমরা জেনেছিলাম যে ট্রমা ইনজুরি মার্ক রয়েছে, যদি ট্রমা ইনজুরি মার্ক বোঝা নাও যায়, অন্তত খুন নাকি আত্মহত্যা, এই বডি দেখে সেটা নিয়ে সংশয়ের কোনো জায়গা ছিল না। এটা সংশয় নাই থাকতে পারে, সেটা আপনি দেখেও বুঝতে পারেন, আমি দেখেও বুঝতে পারি, কিন্তু সেটা পুলিশ দেখেও ধরুন বুঝলো, কিন্তু পুলিশের সেটা আইনি কাজ নয়, এটা ডাক্তারবাবু আইডেন্টিফাই করে দেবেন যে বডিটা ওখানে প্রথমে দেখবেন। আমি আবার বলছি, ধরুন আমার কাউকে নিয়ে গেছি হাসপাতালে, যেতে যেতে আবার হাসপাতাল, এটা সুমোটো এফআইআর করেছে, কেউ এফআইআর করেনি। যদি ধরুন আমার কোনো খুন হয়েছে, আমি খুনের মামলা কোনো করলাম, এক্স্যাক্টলি আমার তো বক্তব্য, সন্দীপ ঘোষ কেন এফআইআর করেনি? সন্দীপ ঘোষ তো কাস্টোডিয়ান রাখা হয়েছে সেই সময় দাঁড়িয়ে, না এইটাই তো আমার পয়েন্ট, তুমি যেটা বলছো আমার এটাই পয়েন্ট, কেন সন্দীপ ঘোষ মামলাটা পুলিশ ঠিক করলো না? এতক্ষণ অবধি যেটা প্রশ্ন ছিল, তুমি আগে ঠিক করো, পুলিশকে ডিফেন্ড করবে না সন্দীপ ঘোষকে ডিফেন্ড করবে? আমাকে উত্তর দিতে দেবেন, তুমি আগে বলো, আমাকে ডিফেন্ড করো, আমি সত্যি কথাটা বলছি। আর তাহলে এতক্ষণ অবধি ঠিক হলো যে পুলিশ ঠিক কাজ করেছে, এতক্ষণ যেটা নিয়ে সারা এই 45 মিনিট ধরে চলছিল যে পুলিশ ভুল কাজ করেছে, তাহলে পুলিশ ঠিক করেছে। কারণ কি সুমোটো আমাকে এফআইআর করতে গেলে, সুমোটো আমাকে এফআইআর করতে গেলে কে করেছে? এক সেকেন্ড সন্দীপ ঘোষ, আচ্ছা আমাকে এক এক করে বলতে দিন, আমাকে এক এক করে বলতে দিন। সন্দীপ ঘোষ ভুল করেছে, আপনি র্যাপিড ফায়ার করবেন না, সন্দীপ ঘোষ ভুল করেছে, হবে না, আমাকে প্রশ্ন উত্তর দিন। তাহলে এতক্ষণ অবধি পুলিশ আগে অ্যাডমিট করুন এটা, যে পুলিশ হ্যাজ ফলোড দ্য পারফেক্ট প্রোটোকল, এটা মানুন। আচ্ছা তর্কের ক্ষেত্রে আমি মেনে নিলাম, তাই সন্দীপ ঘোষ এবার একজন তার গাফিলতি প্রিন্সিপাল, আমি আবার বলি, তার কলেজের মধ্যে কোনো ঘটনা ঘটেছে, সেটা প্রিন্সিপাল বা কলেজের হেড অফ দ্য ইনস্টিটিউশন, তাকেই এফআইআর করতে হবে, তাকেই কমপ্লেন করতে হবে, এমন কোথাও কোনো আইন কিন্তু নেই। কোহিনূর এটার জন্য আইনজ্ঞ হতে হয় না, এক সেকেন্ড তাহলে বলে দেব, যদি এটা সন্দীপ ঘোষ না জেনে বা বুঝে থাকেন, তাহলে সন্দীপ ঘোষকে যিনি বা যারা ওই চেয়ারে বসিয়েছিলেন তাদের বুদ্ধিমত্তা নিয়ে আমার প্রশ্ন উঠে যাবে। কারণ একজন যখন একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন, এটা অবভিয়াস, এটা যদি শরণার্থ বলতো, শরণার্থ আজকে না জানতে পারে, কিন্তু যে লোকটা ওই প্রতিষ্ঠানের যে দোর্দণ্ড প্রতাপ প্রিন্সিপাল, সে জানে না তাকে কি করতে হবে। এবার ধরুন কোন কলেজে, না প্লিজ আপনি এটাকে ব্যাপারটা বলছেন না, আইনি কথা বলুন, কোথায় আইনি এরকম আছে? এরকম অনেক ধরুন কলেজে
দুটো ছেলের মারপিট হলো, কেউ ওখানে মার্ডার হলো, ফার্স্ট এফআইআর তো প্রিন্সিপাল বা হেড অফ দ্য ইনস্টিটিউশনকে, প্লিজ না না কোনো ক্ষেত্রেই না, আইনটা বলুন। হ্যাঁ আপনি যদি বলতে পারেন এথিক্যালি এফআইআর করা উচিত ছিল, উচিত ছিল না না পুলিশ ওখানে আইনি ভাবে কোনো আইনি বাধ্যবাধকতা নেই যে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে কমপ্লেন যে কেউ মানে ধরুন আমি ফর এন এক্সাম্পল বলছি, আইন এটা বলে ধরুন পাশে কেউ মার্ডার হয়েছে দেখেছেন, আমিও গিয়ে লজ করতে পারি, আমি দেখেছি আমিও মার্ডার, আমি এফআইআর লজ করতে পারি, তার জন্য আমার সন্দীপ ঘোষ লাগবে না, ওখানে যে কেউ কমপ্লেন লজ করতে পারতো, যে কেউ না না যে কেউ কোনো জুনিয়র ডাক্তার করতে পারতেন, ডাক্তারবাবু করতে পারতেন, কোনো ভিজিটর করতে পারতেন। এফআইআর কমপ্লেন লজ করতে গেলে প্রিন্সিপালকেই কমপ্লেন লজ করতে হয়। কেউ সারা পুলিশ এফআইআর করেছে সারা বাংলায় রেপে আপনার কপি আছে, মিথ্যা কথা বলছেন না, এটাকে উত্তর দিতে হবে, মিথ্যা কথা বলছেন, উইলফুল রেপ কোথায় লেখা আছে? কোথায় আপনি বলুন, মিথ্যা কথা বলছেন, বিজেপি হচ্ছে হ্যাবিচুয়াল লায়ার, হ্যাবিচুয়াল লায়ার, কোথায় উইলফুল রেপ আছে এফআইআর বলুন, এফআইআর এর কোথায় উইলফুল রেপ হচ্ছে ঘটনা বার করুন, আপনি বলুন, আপনি বার করুন। আরে হ্যাবিচুয়াল লায়ার নরেন্দ্র মোদি থেকে অমিত মালব্য, মাথা থেকে লেজা চলছে আজকে 23টা দিন ধরে। রাস্তায় বেরোলে সমস্ত স্তরের মানুষ তাদের একটাই প্রশ্ন যে আসল বিচারে তুতু ন্যায় কোথাও তার কৃষ্ণ গহ্বরে চলে যাবে না তো? যতক্ষণ অবধি কিনারা না হচ্ছে আমরা সংবাদ মাধ্যম অতন্ত্র থাকবো। আপাতত বাংলা বলছে এখানে শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।